ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা হ্যাং ট্যাগ আউটপুট সেটআপ শিখব। তো এটা কিন্তু অবশ্যই প্রিন্টিং প্রেসের জন্য প্রযোজ্য। আপনি একদম ফাইনালি এটাকে প্রিন্ট আউট বের করার জন্য যে প্লেট প্রসেসটা তৈরি করবেন সেটাকে আউটপুট সেটআপ বলে। তো এর আগে আমি ভিডিও একটা আপলোড করেছিলাম যে এই হ্যাং ট্যাগ মেজারমেন্ট, সাইজ এবং তার কালার সেপারেশন, এক্সট্রা কালার, প্যান্টন কালার কিভাবে ইউজ করতে হবে। তো অবশ্যই আপনি এই ভিডিওটি সম্পর্কে আগে ডিজাইন ও কালার সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আপনাকে পূর্ববর্তী ভিডিওটি দেখতে হবে। তো দেখুন, আমার চ্যানেলে আপনি ভিডিও ডেসক্রিপশনে আসার পর অ্যাট ফার্স্ট যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা গতকালে আপলোড করেছি আমি। তো চাইলে আপনি এই ভিডিওটি দেখে নিতে পারেন, যে এখানে আপনি খুঁটিনাটি সব বিষয়ে জানতে পারবেন। দেন এই ভিডিওটা দেখার পরেই কিন্তু আপনি আমার পরবর্তী এই ভিডিওতে চলে আসবেন, কারণ আপনি যদি পরবর্তীতে এর প্রসেসিংটা না জানেন তাহলে কিন্তু সমস্যা হবে। সো এই কারণে আমি বলবো যে আগে আপনি আপনার ডিজাইন কাজটা, কালার সেপারেশন এবং এই যে ডাই মার্ক এবং আউট ব্লেডিং মার্ক এগুলো সম্পর্কে আগে ধারণা নিতে হবে, তারপর আপনি আসবেন আউটপুট সেটআপে। ওকে, তো আজকে আমি কালার সেপারেশন সম্পর্কে কোনো আলোচনা করব না, জাস্ট একটু সামান্য একটু হিন্টস দিতে পারি। তো দেখুন, এখানে আমার কিন্তু এটা একটা গার্মেন্টস অ্যাক্সেসরিজের হ্যাং ট্যাগ, ঠিক আছে। ডিজাইন 4 কালার আছে, তার সঙ্গে আরো এক্সট্রা কালার জুড়ে আছে। তো একটা হ্যাং ট্যাগের মধ্যে কোনো ছবি থাকলে সেটাকে ধরে নিতে হবে 4 কালার। যেহেতু আমার এখানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা ছবি আছে, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এগুলো 4 কালারই ছাপতে হবে, তাছাড়া কিন্তু এটা সম্ভব না। ঠিক আছে, দেখুন যেহেতু আমাদের গায়ের কালার আছে, এখানে কালার আছে, অবশ্যই এটাকে আলাদা আলাদা কালারে ছাপতে হবে, 4টা কালারে, তারপর না এইরকম কালার আসবে। তারপর এখানে দেখুন এই কালারটা, পার্পল কালারটা একটু আলাদা, তো এটা একটা কোয়ালিটির বিষয় আছে। এটা যদি আমি 4 কালারে ছাপতে যাই আসবে ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম কার্ডের হবে কি লাইট ডিপ অপশন হবে, ঠিক আছে। তো লাইট ডিপ যাতে না হয় এই কারণে আমরা এটাকে এক্সট্রা কালার ছাপবো। দেখুন পার্পল কালারটা আমি এক্সট্রা করছি। দেন এখানে আমার এই যে দেখুন একটা ব্ল্যাকের মতোই, কিন্তু এটা একটা নেভি কালার, ঠিক আছে, নেভি ব্লু কালার, ডার্ক নেভি। তো এটাকেও আমরা এক্সট্রা করে দিচ্ছি, কারণ আমরা যখন এই 4 কালার ছাপতে যাব এটাকে কালো ফলো করবে, এটাকে ফলো করতে গিয়ে কিন্তু এর কালারটা অনেক ডিপ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই হ্যাংট্যাগটা সমস্যা হয়ে যাবে। আর হ্যাংট্যাগ গার্মেন্টস অ্যাক্সেসরিজের জন্য অল টাইম কোয়ালিটি ফুল দিতে হয়, ঠিক আছে। তো এই কারণে আমরা এটাও এক্সট্রা দিয়েছি, দেখুন এটাও এক্সট্রা। তো অবশ্যই আপনি এক্সট্রা কালার কিভাবে তৈরি করতে হয়, প্যান্টন কালার কিভাবে তৈরি করতে হয়, এগুলো সম্পর্কে আপনি পূর্বের ভিডিওটি দেখলে একদম মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। তো আশা করি আপনারা এখন আমার এই আউটপুট সেটআপ ভিডিওটি দেখবেন। তো চলুন এখন আমরা আউটপুট সেটআপটা দেখব। তো অবশ্যই তার আগে আপনার জানতে হবে যে আপনার হ্যাং ট্যাগ, আমার হ্যাং ট্যাগ মূল সাইজ হচ্ছে কোনটা। এই যে ভিতরে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, আমি এটা একটু সাইডে নিয়ে আসি। এই যে অপশনটা আমার কিন্তু মূল সাইজ, মূল সাইজ তাহলে কোনটা, এই যে ভিতরের অংশটা মূল সাইজ, এইটা হলো এই ভিতরের অংশটা মূল সাইজ, ঠিক আছে। তো অবশ্যই আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনার মূল সাইজ বা একদম কাটিং মার্ক কোনটা, তো একদম ভিতরেটা। আর বাইরে অবশ্যই আপনি যখন ডাইমার্ক মানে রাউন্ড সার্কেল হ্যাং ট্যাগ কাজ করবেন, অথবা আপনি পেপার কাটিং বা প্লাস কাটিং যেটাই হোক, আপনাকে অবশ্যই ডাবল মার্ক দিতে হবে, কারণ এক কোপে কোনো কার্ড ফিনিশিং হয় না, এই জন্য আমাদের 2টা কাটিং মার্ক দিতে হয় একটু আলাদাভাবে। এখানে একটা থাকলো, আর একটা কার্ড যখন পাশে বসবে, এগিয়ে দেখুন এখানে একটা, এখানে একটা, তাহলে 2 কোপে 2টা কার্ড আলাদা হয়ে গেল, তাহলে ফিনিশিংটা ভালো হয়। আমরা যদি একটা কাটিং এর মধ্যে 2টা কার্ড আলাদা হয়ে যায়, তখন কিন্তু কার্ডটা মোটামুটি একটু সাইড দিয়ে ঝাপসা থেকে যায় এবং সমস্যা দেখা দেয়। এই কারণে আমরা দেখুন এখানে আর একটা কালার, এখানে সাইডে দিয়ে এটা যখন জুড়ে যাবে তখন কিন্তু এটা আলাদা কালার থাকবে, এটার সঙ্গে সাদা থাকবে। একটু যদি এদিকে সাদা এদিকে এই ডিপ ডার্কগুলো চলে আসে তারা কিন্তু খারাপ দেখা যাবে। এই কারণে আমরা কিন্তু ওভার 2 মিলি দিয়ে নিই, অবশ্যই আপনারাও ওভার দিয়ে নেবেন। তো আমার এই পর্ব গেল। তো আমি সর্বশেষ এটাকে করব কি, একদম সবকিছু রেডি করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। দেন গ্রুপ করে নিলাম। এখন আমরা নির্বাচন করব যে আমাদের কোন মেশিনটা খালি আছে এবং কোন মেশিনে আমরা তাড়াতাড়ি দিয়ে প্রোডাকশনটা বের করে নিয়ে আসতে পারবো। তো আপনার যদি কোয়ান্টিটি কম হয়ে থাকে তাহলে আপনি জিটিও অথবা এমওএস মেশিন, ডিমাই মেশিনে ছাড়তে পারেন। অথবা আপনার যদি কোয়ান্টিটি লাখ লাখ কোয়ান্টিটি হয়, 20-30 হাজার হয়,
তাহলে আপনি ডিমাই ডাবল ডিমাই যেটা হোক ছাড়তে পারেন। তো এখানে ধরাবাঁধা কোনো নিয়ম নাই যে আপনার এটা ডাবল ডিমাই দিতে হবে, ডিমাই দিতে হবে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার প্রোডাকশনটা খুব তাড়াতাড়ি বের হবে এবং খুব কম সময়ে ইমপ্রেশন কম হবে। সেই ক্ষেত্রে আপনি কোন সেটআপে দিতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করবে আপনার এই যে কাজগুলো। তো দেখুন আমি আপনাকে জাস্ট দেখি ছোটখাটো সেটআপ থেকে আপনি বড় সেটআপে যাওয়ার চেষ্টা করব। দেখুন আমার একটা ডিজাইন সাইজ হচ্ছে 3.10 1.29। তো আগে আমরা একটা সাইজ নিব। তো আমার এখানে যেহেতু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আছে, তো এই ক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই ব্যাক টু ব্যাক সেটিং দিতে হবে। তো দেখুন আমি আগে ব্যাক টু ব্যাক সেটিং দেবো। সেটিং দেওয়ার জন্য আমি আগে এখানকার ডাইমেনশনটা নিয়ে নিচ্ছি। ডাইমেনশন নিয়ে নেওয়ার পর এখানে করব কি, আমি আগে সেটআপটা দেখবো যে আসলে আমার কোন সেটআপে এটা হয়। কন্ট্রোল সি, কন্ট্রোল কে, কন্ট্রোল ভি, ইন্টারপ্রেস, দেন আমি এটাকে অল্টার স্টেপে কিবোর্ড থেকে রাইট অ্যারো ক্লিক করতেছি। দেখি আমি 11-14 দেওয়ার চেষ্টা করব। দেখি 11-14, এদিকে 14 দিলেই বেটার হবে মনে হয়। দেখি 14 বড় হয়ে যায়, একটা ফেলে দেই। তাহলে দেখি এখানে আছে 12.17, 1 ইঞ্চি থাকে। দেখি একে আমার ব্যাক টু ব্যাক হবে কিনা এটা অবশ্যই দেখতে হবে। এখানে আমার ব্যাক টু ব্যাক এখানে কয়টা, 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, আমাদের সবসময় মনে রাখতে হবে যে ব্যাক টু ব্যাক সেটআপ সবসময় জোড়ায় হয়। যদি একটা প্লেটে পিন ব্যাক টু ব্যাক দেন অবশ্যই আপনাকে জোড়া সেটিং দিতে হবে, জোড়া না হলে আপনার ব্যাক টু ব্যাক হবে না। আর যদি আপনি জুড়ি প্লেট সেটআপ দিতে চান সেক্ষেত্রে আপনার জোড়া না হলেও চলবে, আপনি জাস্ট ব্যাক টু ব্যাক সেটআপটা মিলাই দিবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক। আর এখন দেখুন আমার কিন্তু এদিকে 14 দিকে 13 নেওয়া হয়ে গেল। তো এখন আমার এদিকে আছে 3.10, তাহলে 3 3 9, আমি 11 সেটিং দিলে তাহলে কি হবে দেখি আগে। 3টা কপি করবো আমি, এখন আমি দেখি। ওকে, তো এটা কিন্তু আমাদের খুব ইজিলি ভাবে একটা কাজ হয়ে যাচ্ছে। দেখুন আমি চাচ্ছি যে আমাদের 8 কাট সাইজ কত এটাও আগে জানতে হবে। আমাদের 8 কাট সর্বোপরি সবসময় সাইজ হয় 22-28 অথবা 28-44। 28-44 মার্কেটে খুব কম পাওয়া যায়, তবে এখন পাওয়া যায়। ইন্ডিয়ার উড়িষ্যা থেকে এলসির মাধ্যমে যেহেতু আনা হয়, এলসির মাধ্যমে কিন্তু অনেক বড় বড় কাগজ পেপার আনা হয়, এগুলো এনে এদিকে অর্ধেক করা হয় বা কাস্টম সাইজ করা হয়। তো আমাদের মার্কেটে সবসময় 22-28 সাইজ 8 কাট পাবেন। ওকে, তো 22-28, তাহলে আমি 22-এর অর্ধেক করব 11 এবং 28-এর অর্ধেক করব কত, 28-এর অর্ধেক 14। তাহলে আমার এখানে সাইজ কত দাঁড়াইলো, 14-এর দিকে আমি পাইলাম 13 এবং এদিকে 11-এর দিকে পাইলাম 9.5। তাহলে এদিকে আমার 1.5 ইঞ্চি থাকলো, ওদিকে 1 ইঞ্চি থাকলো। যাই হোক এইটুকু স্টেজ হতেই পারে, আমার যদিও গ্রিপার 1/2 ইঞ্চি হয় কিন্তু আরো 1 ইঞ্চি করে থাকতেছে। তো এটা থাকতেই পারে কারণ আমার মোটামুটি অনেকগুলো বের হচ্ছে একটাতেই, 1 2 3, তাহলে 3টা 3 10 30টা বের হচ্ছে আমার। তাহলে একটা 11-14 সাইজে আমার হ্যাংটাক বের হচ্ছে কয়টা, 30টা। তাহলে 11-14, 11 দুগুণ 22, 14 দুগুণ 28, তাহলে আমি 22-28 কাগজে 4টা টুকরো পাচ্ছি। 4 30 কত হচ্ছে, 30 30 60, 120 পিস। তাহলে আমি 120 পিস হ্যাংটেক পাচ্ছি একটা 8 কাট ফুল সাইজে। তাহলে একটা ফুল সাইজ 8 কাট 22-28 আমি টোটাল হ্যাংট্যাগ পাচ্ছি কয়টা, 120টা। তাহলে 120টা হ্যাংট্যাগ যদি আমি পাই তাহলে আমার মেইন কোয়ান্টিটি যদি 10,000 হয় তাহলে 10,000-এর সঙ্গে আমি 120 ভাগ দিয়ে দেব। তাহলে কত শীট বের হচ্ছে এটা ইজিলি ভাবে আপনি বের করতে পারলেন। ঠিক আছে, জাস্ট আপনি আপনার মূল কোয়ান্টিটি থেকে আপনার একটা শীটে কয়টা হ্যাংট্যাগ বের হচ্ছে ওইটা দিয়ে ভাগ দিবেন, আপনার শীট বের হয়ে যাবে, ব্যাস। তো যাই হোক আমরা এটাকে সিলেকশন করলাম যে আমরা এটা সেটআপ দেব। তো এখন দেখুন আপনি অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে ভাই আমি যে এই সেটআপটা দিলাম আমি এটা কি কি প্লেটে ছাড়তে পারবো। দেখুন আপনি আপনার মেশিনের শিডিউল অনুযায়ী কাজ করবেন। তো আপনি দেখুন এখানে আমি 11-14 সেটআপ দিলাম, তার মানে এই নয় যে আমার এইটা জিটিও প্লেট ছাড়তে হবে, ডিমাই প্লেট ছাড়তে হবে। আপনি এটাকে ডাবল ডিমাই, ওভার ডাবল ডিমাই যে খুশি সেটাই ছাড়তে পারেন। ঠিক আছে, আপনি ওভার ডাবল ডিমাই ছাড়েন কোনো সমস্যা নেই, ডাবল ডিমাই ছাড়েন কোনো সমস্যা নাই। তবে একটা কথা স্মরণ থাকতে হবে, আপনার এই সাইজটা যেই প্লেটে আসবে সেই প্লেট থেকে উচ্চতর পর্যায়ে ছাড়তে পারবেন। এই ডিজাইন সাইজ যদি আপনার এখন এখানে দেখুন আপনার জিটিও মিনি প্লেটে যদি আপনার না আসে, এই পুরো ছাপাটা যদি না আসে, গ্রিপার সহ যদি না আসে তাহলে তো সেই প্লেটে ছাড়া যাবে না। এজন্য বলি
আপনার যে প্লেটে এই সাইজটা আসবে সেই প্লেট থেকে উচ্চতর পর্যায়ে যতগুলো প্লেট আছে আপনি ছাড়তে পারেন। তবে আপনাকে ছাড়তে হবে সেই চিন্তাটা করে যে আপনি যদি এই সিটিপি প্লেটটা ছাড়ার পর আপনি যদি ডিমাইতে ছাড়েন, তো মনে করেন আপনি এমওএস মেশিনে ছাড়বেন, তো সেক্ষেত্রে আপনি তো ডাবল ডিমাই প্লেট ছেড়ে লাভ নাই, শুধু টাকা নষ্ট। আপনি যদি ডাবল ডিমাইতে বাই কালারে ছাপেন তাহলে আপনাকে অবশ্যই 33-36 প্লেটে ছাড়তে হবে, ঠিক আছে, ডাবল ডিমাই। তো সেক্ষেত্রে আপনি যদি ওভার ডাবল ডিমাই ছাড়েন তাহলে তো বেকার এনে আপনাকে প্লেটটা কাটতে হবে, বেকার বেশি টাকা দিয়ে প্লেট ছেড়ে লাভ কি। তো আপনারা অবশ্যই জানেন সিটি প্লেটের দাম মোটামুটি ভালোই, একটা জিটিও প্লেটের দাম 200 টাকা হয়ে গেছে, ডিমাই প্লেট 250 টাকা, একটা আপনার ডাবল ডিমাই এই আপনার সিটিপি প্লেট হয়ে গেছে আপনার কত 380 না 90 টাকা, ধরেন 400 টাকা নেয়। ওভার ডাবল ডিমাই 450-500 টাকা এইরকম। তাহলে একটা প্লেটের দাম যদি এত, আমার বেকার বড় বড় প্লেট ছাড়বো কেন, আমার যেটা প্রয়োজন সেটা নিয়ে নেব। তো এখন আমি একটু এখানে আপনাকে কাটিং মার্ক ও রেজিস্ট্রেশন মার্কটা একটু দেওয়ার নিয়মটা দেখাই দিই। তো একটু মিনিমাইজ করে আমি আমার রেজিস্ট্রেশন মার্কটা নিয়ে আসি। এখানে আমার কিন্তু আগের থেকে রেডি টেমপ্লেট থাকেই, আমরা যেহেতু প্রতিনিয়ত আউটপুট সেটআপের উপরই থাকি এবং আউটপুট সেটআপ দিয়ে থাকি, এই কারণে কিন্তু আমার এগুলো টেমপ্লেট অফিসে এবং বাসায় দুই জায়গায় অল টাইম থাকে, যে কোনো সময় আমাদেরকে লাগেই। তো দেখুন এখন আমার একটা কাজ হচ্ছে, এখানে আমি যে দেখতে পাচ্ছি এই যে মার্ক দুইটা করে, ঠিক আছে, এখানে দুইটা করে। আমার অরিজিনাল মার্ক কোনটা? আমার অরিজিনাল মার্ক কিন্তু এই যে এইটা করে কাটিং হবে, ঠিক আছে, এখানে করে ডাই মার্ক হবে। তো অবশ্যই আমি কিন্তু এই ভিডিওতে আউটপুট সেটআপ এবং ডাই মার্ক প্রসেসটা A to Z দেখাবো, আপনি অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। প্রিন্টিং প্রেসের কাজ অতি সহজ এবং খুব সহজে যদি শিখতে পারেন তাহলে আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন একটি প্রেস লাইনে জবে ইনক্লুড হয়ে। ওকে, তো আপনি বাস্তব জীবনেও অনেক হ্যান্ড ওভার করতে পারবেন ক্লায়েন্টের সঙ্গে আউটপুট সেটআপ দিয়ে। তো যাই হোক, আমি এখন এই মার্কটা একটু দেওয়ার চেষ্টা করি। তো দেখুন এখানে আমার এই মার্কটা এখান থেকে দিতে হবে, তো এই কারণে আমি একটু এখানে নিয়ে আসলাম। এখন এটাকেও একটু আমি রোটেট অপশন দিয়ে 90 ডিগ্রি ঘুরাই নিলাম, এখান থেকে একটু মিলাই নিব জাস্ট যাতে আমার, ওকে দেখি, দেখুন আমি কিন্তু এটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। ওকে, এটা একটু বড় করে নেই, এই পর্যন্ত আমার এটা দরকার নেই। এখন এই কাটটাকেও কিন্তু আমি একটু মিলাই নিতে পারি। ওকে, মিলাই নিয়ে দেখুন এই পর্যন্ত আমি আমরা একটু মিলাই নিই। ওকে, দেখুন এটা কি এই পর্যন্ত আমার কি মিলে গেছে? এই হ্যাঁ, দেখুন খুব সুন্দরভাবে মিলে গেছে, ব্যাস থাকুক, এখানে আমার মিলে গেল। এখন কথা হচ্ছে আপনি সব সময় এখানে ডাই মার্কের যতগুলো কাটিং সাইড আছে আপনি সবগুলো কাটিং সাইড খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিবেন। কারণ এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে না দেন তাহলে কিন্তু আপনার ডাই কাটিং এ গিয়ে সমস্যা হবে, আর ডাই কাটিং এ গিয়ে সমস্যা হলে আপনার কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। আপনার এই পুরো ডাই কাটিংটা যে বানাবে সেগুলো পুরোই লস হয়ে যাবে, মানে একদম বানানোর পর যদি নষ্ট হয় একটা জিনিস তাহলে সেটা কেমন হয়। এই কারণে আমি বলতেছি, দেখুন এভাবে আপনি আরো অনেকভাবে তৈরি করতে পারবেন। তো আমি এভাবে আপনাকে জাস্ট নর্মাল পয়েন্টে একটা দেখিয়ে দিচ্ছি। এখানে ধরে আমি দেখুন এখানে জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক এটাকেও আমি এনে ধরে দেখুন অ্যাডজাস্ট করে নিলাম, ব্যাস। আমি এটাকে রাইট ক্লিক করে এই দুটোকে ফেলে দিই। এখন দেখুন আমার কিন্তু এই দুটো রাইট পয়েন্টে বসে গেল। হ্যাঁ, রাইট পয়েন্ট, একদম রাইট পয়েন্ট, রাইট পয়েন্টে বসে গেল দেখেন। তাহলে আমি কিন্তু এভাবে সব জায়গাতেই বসাই দেব। কোন দিকে দেখুন এখানে আমি জাস্ট আমি দুই একটাতে দেখাই দিলাম, এখানে দেব, এখানে দেব, এখানে দেব, এদিকে চার দিক দিয়ে আমি এর কাটিং মার্কগুলো দিয়ে দিব, ব্যাস। এখন কথা হচ্ছে আমি একদম লাস্ট এই দিকে নিয়ে আসি। ওকে, আপনি আরো একটা লাইন মার্ক তৈরি করতে পারেন এভাবে। দেখুন এখানে আমি এই একটা লাইন মার্ক এখানে জাস্ট দিয়ে দিলাম এবং এখান থেকে এই লাইন মার্কটা এখানে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল।
তো এইগুলো যেহেতু আমার লক করা আছে, আমি এটাকে একটু জাস্ট রোটেট করে ঘোরালাম। ঘোরানোর পর দেখুন আমি এই দুটোকে খুব সহজে এখানে সেট করে দেব। ব্যাস দেখুন আমি কিন্তু খুব সহজে এই লাইন মার্কটা চলে গেল এদিকে এবং এই লাইন মার্কটা চলে গেল এইদিকে। তাহলে ইজিলি ভাবে আমরা কিন্তু এই কাজটা করতে পারলাম। অবশ্যই আপনি এভাবে কাজটা করতে পারেন। ওকে, তো দেখুন আমার এদিকে মার্ক, ধরুন আমি সবগুলোতে মার্ক দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, এখানেও দুইটা মার্ক দিয়ে দিই। এখানে এটাকেও একটু রোটেট করে নেই, দেন এটাকেও আমি একটু এখানে এটাকে একটু ম্যাচিং করে দিই। ব্যাস ওকে হয়ে গেল, আমার এখানকারটা হয়ে গেল। এখন আছে বাকি হইলো এদিকে, আর আপনি সব দিকে কিন্তু দিবেন। আমি কিন্তু এই যে জাস্ট সময়ে স্বল্পতা নিয়ে যাতে টিউটোরিয়ালটা অনেক লম্বা না হয় সেই কারণে কিন্তু আমি এটা একদম ছোট করে বানাচ্ছি। ওকে, এই বাকি মাঝখানের কাজগুলো দিচ্ছি না। তো দেখুন আমার কিন্তু এখানেও দেওয়া হয়ে গেল। তো এখন আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে। তো এখন বাকি হলো মাঝখানে, ওগুলো আপনারা দিয়ে নেবেন। ব্যাস, তো এখন আমি এখানে রেজিস্ট্রেশন মার্কগুলো কেন দিব? রেজিস্ট্রেশন মার্ক দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের যে হ্যাংট্যাগগুলো ছাপা হবে, ছাপার পর কোন কোন কালারগুলো ছাপা হচ্ছে সেটা কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে ওই কালার মার্ক দেখে। আর কালার মার্ক না দেখে যদি আমরা কোনো কিছু করতে যাই তাহলে কিন্তু আমরা সমস্যা করব। এই কারণে আমাদেরকে কিন্তু কালার মার্কগুলো দিয়ে দিতে হয়। আর কখন কোন প্লেটটা ছাপা হবে সেটা সর্বপ্রথম ওই রেজিস্ট্রেশন মার্ক দেখে নির্ধারণ করা হয়। এই কারণে আমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন মার্কটা দিতে হয়। তো এখন কথা হচ্ছে আমার এখানে তো চার কালার দেখুন, এই চার কালার এক্সট্রা কালার বাদে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। দেখুন সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এখানে আমার রেজিস্ট্রেশন মার্ক এগুলো গায়েব হয়ে গেল। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক চার কালার ছিল গায়েব। বাদ বাকি যে আরো আমার এক্সট্রা দুইটা কালার আছে, এই দুটো কি আমার দিতে হবে না? অবশ্যই আমাকে এই দুটো কালারও রেজিস্ট্রেশন মার্কের সঙ্গে জুড়ে দিতে হবে। না হলে তো এই দুটো কালার যখন মারতে যাবে তখন রেজিস্ট্রেশন মার্ক আসবে না এবং সমস্যা হবে। এই কারণে আমাদেরকে এই দুটো মার্ক অ্যাডজাস্ট করে দিতে হবে। এখন আমি এখান থেকে এই দুটোকে একটু কপি করে নেব। দেখুন এখানে আমি জাস্ট কপি করে নিলাম। ওকে, ব্যাস এখন সর্বপ্রথম এই কালারটাকে আমি দিতে পারি। এই যে এখানকার কোনটা, যে কোনো একটা পার্পল কালারটা সিলেক্ট করে দিই। এখানে সোয়াসে আসার পর আমি এখান থেকে এই যে পার্পল, এক্সট্রা পার্পল, দেন আবারও এই নিচেরটাকে আবারও আমি সিলেক্ট করে এখান থেকে সোয়াসেস এই এক্সট্রা ব্লু ডিপ। ওকে, এখন আপনি এখান থেকে নামটা করে চেঞ্জ করে দিন, এক্সট্রা পার্পল কালার, এক্সট্রা ডিপ কালার, আপনি নামটা লিখে দিলেন। ব্যাস এখন আমি একটু চেক করে দেখি। দেখুন আমার এক্সট্রা কালার এই দুটো হয়ে গেল, এক্সট্রা এই যে একটা, এক্সট্রা এই যে একটা। প্রত্যেকটা কালারের জন্য টেমপ্লেট আমার আলাদা আলাদাভাবে হাইড হবে এবং আনহাইড হবে, এবং যখন যে প্লেট ছাপবো তখন সেই প্লেটের কালার আমার সাইডে শো হবে। তাহলে আমি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এই দুটোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর এখানে আসলাম, এদিকেও একটা দিব, কারণ দুই দিকেই দিতে হবে। দুই দিকে মেজারমেন্ট মাপার পর কিন্তু আমাদের গ্রিপার 100% ইয়ে রাখতে হয়, মানে রুল রাখতে হয়, না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে। এখানে এটা ফেলে দিলাম। ব্যাস এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা মিডিল সেন্টার বা মিডিল পয়েন্টটাকে একদম বেছে নেব। মিডিল পয়েন্টটা একদম ভালোভাবে নিয়ে নেবেন, কারণ এটা যদি আপনি মিডিল পয়েন্টটা জাস্টিফাই করতে না পারেন তাহলে কিন্তু আপনার ব্যাক টু ব্যাক মিলবে না। আর ব্যাক টু ব্যাক মিলার জন্য আপনাকে অবশ্যই মিডিল পয়েন্টটা পুঙ্খানুপুঙ্খভাবে মিলাই দিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার মিডিল পয়েন্টটা একটু বাঁকা দেখা যাচ্ছে, তো এটাকে আমি মিডিল পয়েন্টে একদম মিলাই দেবো। ওকে, মিডিল পয়েন্ট, ওকে মিডিল পয়েন্ট মিলে গেছে। এখন আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি এই পর্যন্ত রাখবো। হ্যাঁ, আমি কন্ট্রোল কে চেপে 2 মিলিমিটার নিচে নামাই দিচ্ছি। আমি যদি 2-4 মিলি দিই নিচে তাও সমস্যা নেই, কারণ এটা আমার গ্রিপারের দিকে হাফ ইঞ্চি থাকেই। তো এখানে আপনি হ্যাং ট্যাগ ডিজাইন বা হ্যাং ট্যাগ সেটআপ লিখে দিতে পারেন। আউটপুট সেটআপ ফাইলে আপনার যেগুলো প্রয়োজনীয় HANG হ্যাং ট্যাগ সেটআপ SET
ইউপি সেটআপ। আপনি এখানে ডেট সিলেক্ট করে দিতে পারেন, আমি এখান থেকে ডেট সিলেক্ট করে দিতেছি। ওকে, এখন এখানে দিবেন ব্যাক টু ব্যাক সেটআপ, পিন ব্যাক টু ব্যাক, PIN, পিন ব্যাক টু ব্যাক মানে কি এটা আমি বলতেছি এখনই। তো পিন ব্যাক টু ব্যাকের উদ্দেশ্য হচ্ছে, দেখুন আমরা যেহেতু এটা ব্যাক টু ব্যাক ছাপতেছি, একটা প্লেটের মধ্যেই ব্যাক টু ব্যাক ছাপা হবে, সেটাকে বলা হয় পিন ব্যাক টু ব্যাক। কারণ দেখুন এদিকে যদি আমার ফন্ট থাকে এদিকে থাকবে ব্যাক, অথবা এদিকে যদি আমি ব্যাক দেই এদিকে থাকবে ফন্ট। একই ডিজাইনের ব্যাক টু ব্যাক প্রিন্ট একটা প্লেটের মধ্যে যখন হয় তখন তাকে পিন ব্যাক টু ব্যাক বলে, ঠিক আছে। আর যদি আমরা 2 গ্রিপার দেই তখন ওটা আলাদা বলে। হ্যাঁ, তো এখন আমি সম্পূর্ণটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। গ্রুপ করে নেওয়ার পর দেখুন আমার কিন্তু সেন্টার পয়েন্টটা একদম মিডিলে আছে। ওকে ওকে, এখন কন্ট্রোল 2 দিয়ে লক করে নিতে পারি। লক করে নেওয়ার পর আমরা এখন ডিজাইনটা বসাবো। আমার ডিজাইনের ফ্রন্ট পার্ট কোনটা, এইটা, এবং ব্যাক পার্ট হচ্ছে এইটা। এখন তার আগে আমরা ডিজাইন চেক করে নেব আমাদের সবকিছু ঠিক আছে কিনা। ওকে, দেখুন সবই ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে মনে হয়। দেখুন আমরা এই যে ব্ল্যাক 4 এখানে সাইজ 4 এখানে ব্ল্যাকটা হাইড করার সঙ্গে সঙ্গে কালো কাট আউট আসতেছে। এটা কেন আসতেছে? এটাকে রাখা যাবে না। কাট আউট থাকলে পরবর্তীতে আমাদের অন্য কালার ছাপার সময় এটা সমস্যা দেখা দেবে। এই কারণে আমরা এডিট থেকে এডিট কালার, দেন ওভারপ্রিন্ট ব্ল্যাক, দেন ওকে প্রেস। এখন আমি ব্ল্যাকটা হাইড করলাম, দেখেন এখানে আমার আর কোনো রকম কোনো কাট আউট নেই। যখন যে প্লেটটা ছাপবো তখন সেই কালারটা ভিজিবল হবে। আর দেখুন এই সলিডটা কিন্তু, এই সলিড দুইটা একবারে সবার শেষে প্রিন্ট করা হবে, তার আগে বাদবাকি কাজগুলো প্রিন্ট হবে। তো এখন আমি ফন্ট সাইডটা নিয়ে আসি। তো এখন আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে আপনার জিপি মার্ক কোথায় দিচ্ছেন, এই যে এটা জিপি মার্ক এখানে। তাহলে এই যে মিডিল অপশন থেকে রাইট সাইডে আমরা পিন বরাবর দিব ফন্ট সাইডটা। মেশিনের পিন সাইড কোনটা এবং ব্যাক সাইড বা আউটসাইড কোনটা অবশ্যই এটাও জানতে হয়। তো দেখুন আপনার হাতের ডানে জিপি মার্ক এখানে সেট করার পর আপনার হাতের ডানে যে অংশটা আছে সেটাকে বলা হয় পিন সাইড, এবং আপনার জিপি মার্ক থেকে বাম সাইডে সেটাকে বলা হয় লেফট বা ব্যাক সাইড। ব্যাক সাইড যদি সেটা হয়, এবং আউটসাইড বলা হবে এই যে এইটা, আউটসাইড ধরা হবে এই যে এই একদম বাম সাইডের উপরের অংশটাকে। সব ক্ষেত্রে আপনার দেখবেন যে কোনো মেশিনের ক্ষেত্রে যদি আপনি প্লেট সাইজ বা কাগজ সাইজ বড় করে সেটিং দেন, সেক্ষেত্রে আপনার সেটিং সাইজে এইদিকে যদি ছোট ছোট টাইপ থাকে বা ডিজাইন থাকে সেগুলো একটু ঝামেলা করে বা ঝাপসা হয় এবং মিলতে চায় না। এজন্য সেটআপ সবসময় ছোটতে দিলে খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন কাজ পাওয়া যায়। তো আমি সেটআপ দেব এখন এই ফন্ট সাইডটা এখানে নিয়ে আসতেছি। তো দেখুন ফন্ট সাইডটা আমি কিন্তু মার্ক টু মার্ক খুব সুন্দরভাবে সেটআপ করে দেবো। এখানে দেখি একটু বসাই দেই ভালোভাবে, ব্যাস দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে মার্ক টু মার্ক বসাই দিলাম। এখন কথা হচ্ছে আমার কাটিং মার্ক কোনটা, অবশ্যই আপনাকে বলছিলাম যে এই যে কাটিং মার্ক মাঝেরটা, বাইরেরটা না, বাইরেরটা হচ্ছে আমার ওভার 2 মিলি, ঠিক আছে। এখন আমি এটাকে একটু কপি করে জাস্ট কন্ট্রোল ভি ইন্টারপ্রেস, দেন ওকে প্রেস করলাম। এখন আমি এটাকে অল্টার শিফট চেপে, শুধু অল্টার চেপে লেফট অ্যারো চাপলাম। ওকে, দেখুন আমি একদম সেন্টার পর্যন্ত দিয়ে দিলাম। আমার জিপি মার্ক এখানে এই পর্যন্ত, যেহেতু আমার এটা ফ্রন্ট এবং ব্যাক সাইড দুইটা ব্যাক টু ব্যাক প্রিন্ট, সেই ক্ষেত্রে আমাকে ব্যাক টু ব্যাক সেটআপ দিতে হবে, এবং এটাকেও আমি এদিকে নিচের দিকে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে আমি দেখুন গার্মেন্টস অ্যাকসেসরিজের জন্য হ্যান্ড ট্যাগসের সেটআপ দেই, খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুব আস্তে ধীরে চিন্তা করে কাজটা আপনাকে করতে হবে। দেখুন আমি এখানে কিন্তু ফ্রন্ট পার্টটা সেটআপ দিয়ে দিলাম, এখন ব্যাক পার্টটা আমাকে সেটআপ দিতে হবে। তো ব্যাক পার্টটাও আমি এখান থেকে খুব সুন্দরভাবে আগে বসায় নেব। এখানে দেখুন বসছে কিনা তাও আমরা খুব সুন্দরভাবে চেক করে নেব আগে। ওকে, দেখুন এটাকে বসাই দিলাম, ব্যাস। এদিকে কিন্তু এখনো একটু হলো ঝামেলা আছে, ব্যাস এটাকে আমরা ওকে। দেখুন আমার কিন্তু ডিজাইনটা মোটামুটি বসে গেছে। এখন আমরা এটাকে আগে 4টা এদিকে দিয়ে দিই, 5টা। কন্ট্রোল সি, কন্ট্রোল কে, কন্ট্রোল ভি ইন্টারপ্রেস, দেন এটাকে অল্টার চেপে লেফট অ্যারো চাপতেছি। তাহলে এখন আমার জানার ব্যাপার আছে যে আমি এদিকে 5টা ব্যাক সাইড দিলাম, এদিকে 5টা ফ্রন্ট সাইড দিলাম, কারণ কি এটা হচ্ছে আমার পিন ব্যাক টু ব্যাক ছাপা, ঠিক আছে। এই ডিজাইনের ব্যাগে এটা প্রিন্ট হবে। এখন কথা হচ্ছে আপনি যদি এখানে ফ্রন্ট দিতেন 4টা, এখানে ব্যাক দিতেন 5টা, তাহলে কিন্তু ব্যাক টু ব্যাক মিলবে না। এখানে
কোনটার বিপরীতে কোনটা যাবে। এখানে যদি আপনি একই রকমের হ্যাংট্যাগ না দিয়ে এখানে 5 রকমের হ্যাংট্যাগ বসাই দিতেন, তাহলে সেই ক্ষেত্রে কোনটার পিছে কোনটা বসবে এটা কিন্তু আপনাকে অবশ্যই মাস্ট বি জানতে হবে। তো দেখুন এখানে এই দুটো প্রিন্ট হবে ব্যাক টু ব্যাক, যেহেতু আমার পিন ব্যাক টু ব্যাক জিপি গ্লিপার এখান থেকেই বাদ বাকিগুলো প্লে শুধু ঘোরাঘুরি করবে। তাহলে দেখুন এই যে দুইটা, এই ফ্রন্টের ব্যাগে এইটা এবং এইটার ব্যাগে প্রিন্ট হবে এই যে এইটা, এবং এইটার ব্যাগে প্রিন্ট হবে এই যে এইটা দেখুন, এবং এই যে লাস্ট এইটার ব্যাগে প্রিন্ট হবে যে এই ডিজাইনটা, এবং একদম লাস্ট কর্নার ডিজাইনটা এবং এই লাস্ট কর্নার ডিজাইনটা। ওকে, তাহলে এভাবে প্রিন্ট হবে। এই জন্য আপনি যদি এখানে 5 আইটেমের 5টা হ্যাংট্যাগ সেট আপ দিতেন, ঠিক এভাবে আপনি ফলো করে সেট আপ দিতেন। ঠিক আছে, ব্যাস আমার কিন্তু সেট আপটা মোটামুটি হয়ে গেল। দেখুন এখানে কিন্তু আমার এই সেট আপটা 11-14 মধ্যে খুব সুন্দরভাবে এসে গেল। তো এখন কথা হচ্ছে আমার আউটপুট সেট আপটা হয়ে গেল। আউটপুট সেটআপের পর আমাকে কি করতে হবে, এর জন্য ডাইমার্ক রেডি করে দিতে হবে। অবশ্যই এই ডাইমার্কটার জন্য আমার প্লেটটা আলাদা একটা কপি করে রাখবো। দেন কপি করে রাখার পর আমি এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে এটাকে জাস্ট ফেলে দেব। দেখো আমি এটাকে ফেলে দিলাম এবং এই ডাইমার্কটা শুধু রেখে দিলাম। ডাইমার্কটা রেখে দেওয়ার পর এখানে ব্যাপার আছে কিছু, তো আপনি অবশ্যই খেয়াল করবেন যে আপনার ভেতরের কাটিং মার্ক কোনটা, ভেতরের কাটিং মার্ক যে অংশটা সেটা আপনি কিন্তু রেখে বাদ বাকিগুলো ফেলে দিবেন। এখন আর একটা প্রশ্ন আছে, হ্যাংট্যাগের ক্ষেত্রে পাঞ্চ হয়, তো পাঞ্চ মার্কটা আপনি দিলেন না কেন? দেখুন আমার এটা পাঞ্চ মার্ক এখন দেওয়ার দরকার নাই, আমরা পাঞ্চ মার্ক মেশিনের মাধ্যমে করব, যেটা এটা হ্যাংট্যাগ ডাই কাটিং করার পর আমরা 5টা 10টা ধরে ধরে হ্যাংট্যাগ করব। অথচ আমার কিন্তু এখানে মার্কটা দেওয়া আছে, আপনি যদি চান এই হ্যাংট্যাগ পাঞ্চ মার্কটা এখানে দিয়ে দিতে পারেন। তবে এইটা দিলে অনেক সময় সমস্যা হয়, একটু এই হ্যাংট্যাগ যখন আপনার ডাই কাটিং এ কাটে তখন কিন্তু এই যে এটা ফুল কাটিং দিতে হয়, পাঞ্চ মার্কটার কারণে ওই ডাই মেশিনে আটকে থাকে, এই জন্য মানে ইমপ্রেশনটা বাইরে যায় এবং সময় লাগে বেশি ডাই কাটিং এ। এই কারণে আমরা পাঞ্চ মার্কটা এভাবে দেই না, আমরা অটো পাঞ্চ কাটটা কাটি। এখন আমি আমার ডাই মার্কটা রেখে অবাঞ্ছিত কাজগুলো আমি ফেলে দিব। তো দেখুন আমি এখান থেকে দেখি আগে লক করা আছে নাকি, নাই। ওকে, তাহলে আমার এখান থেকে সরাসরি আমি এটাকে ওকে ডিলেট চাপলাম, এখানে একটা অংশ আছে ডিলেট চাপলাম, ও ভিতরেরটা চলে গেছে আমার, ডিলেট। এখন আছে কি, এখানে আরেকটা অংশ আছে আমার, ব্যাস। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি আমার এই যে হ্যাংট্যাগের যে সাইজ, মূল সাইজটা সেটা আছে এখানে। আমি এটা যে কালারে রাখি না কেন একটা কালার রাখতে হবে, এবং এটাকে আপনি সবসময় করবেন কি, এটা স্ট্রোক 1 রাখবেন, স্ট্রোক 1 এর নিচে রাখবেন না, এর নিচে রাখলে আপনার সমস্যা হবে, দেখা যাবে না, ডাই কাটিং এ কাটতে গিয়ে ঝামেলা পড়বে ডাই কাটিং ম্যান। এজন্য আপনাকে এটাকে স্ট্রোক 1 করতে হবে। অথবা এখন আপনি যদি এটাকে আনগ্রুপ করে আপনি রিলিজ করে দিবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট 5 না কন্ট্রোল অল্টার 5 দিতে হবে, কন্ট্রোল অল্টার 5 দিলে এটা আপনার স্ট্রোকে ভিজিবল হবে। এখন স্ট্রোকে ভিজিবল হওয়ার পর আপনি পুনরায় চেক করে নিতে পারেন যে আপনার সেটআপটা ঠিক আছে কিনা। এটাকে আমি একটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে লক করে নেই। এখন এটাকে আমি জাস্ট এর সঙ্গে ম্যাচিং করাই দেব। আমি কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো দেখাচ্ছি, আমি কিন্তু চাইলে খুব সহজে অটোর মাধ্যমে কিন্তু এগুলো অ্যাডজাস্ট করে দেখাতে পারতাম, কিন্তু আমি তা করি না, কারণ আমি চাই যে আপনারা এই কাজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে শিখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই কারণে আমি কিন্তু অটো অনেক সিস্টেমে শর্টকাটে করতে পারি, কিন্তু আমি এগুলো দেখাই না, আমি জাস্ট A to Z করি। দেখুন একদম পুঙ্খানুপুঙ্খভাবে। এখানে দেখুন আমার এই যে মার্কগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার ছাপায় আসবে না, এগুলো হচ্ছে রিলিজ এবং ম্যাক গাইড, এবং উপরে যে কালো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হ্যাংট্যাগ ডাই। তো এই ডাইয়ের সাহায্যে আমার কিন্তু এর কাটিং হবে। দেখুন এটা হচ্ছে কাটিং মার্ক। ওকে, দেখুন আমরা কিন্তু ইজিলি ভাবে বুঝতে পারলাম যে আমার কাটিং মার্কটা কোন দিকে হবে। তো আমরা ফুল এভাবে একটা ডাই পাবো, এবং এই ডাইটা, তবে আমরা প্রিন্টিং প্রেসে যখন কাজ করি আমরা কিন্তু এত বড় একটা ডাই বানাবো না, আমরা জাস্ট বানাবো কি এখান থেকে, এখানে কয়টা ডিজাইন আছে 30টা, তো আমরা জাস্ট এখান থেকে করব কি এই যে এই কটা ডাই বানাবো। দেখুন এখান থেকে আমি সিলেক্ট করি, আমরা এই কটা ডাই বানাবো। এই কটা বানানোর পর আমরা একবার এই কটা কাটবো, তারপর
আবারও পিন ঘোরানোর পর আবারও এই কটা কাটবো, যেহেতু সেম সাইজ এবং সেম পজিশনে বসে আছে এগুলো, এই কারণে খরচটা কমানোর চেষ্টা আর কি। আমাদের অনেক টেকনিক আছে প্রিন্টিং প্রেসে যেটা আমরা অবলম্বন করি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি মনে করি আপনি যদি এই ভিডিওটি না টেনে দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি অবশ্যই আউটপুট সেটআপে হ্যাংট্যাগের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা পড়বেন না। আরও আবার এটা হচ্ছে কি ডাইমার্ক রাউন্ড সার্কেল কাটিং এবং শেপ কিন্তু রাউন্ড বা গোলাকার, এক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে। এবং তো যাই হোক, আর বাড়াতে চাচ্ছি না, আর বিশ্লেষণে যাব না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আর আমি দীর্ঘদিন থেকে দেখতে পাচ্ছি যে আমার আসলে ভিডিওতে তেমন কোনো লাইক ও কমেন্ট হয় না, এই কারণে কিন্তু আমি ভিডিও হায়ার র্যাঙ্কে দিতে চাচ্ছি না, একটু মানে লো পজিশনের ভিডিও আপলোড করতে যাচ্ছিলাম। তো যাই হোক, আমি আবারও একটা এক্সপেরিমেন্ট করতেছি যে আমি এক সপ্তাহ যাবত কিছু হায়ার র্যাঙ্কের কাজ দেব। তো আপনাদের প্রতিক্রিয়া যদি খুব সুন্দর এবং ভালো আমি রিয়াকশন দেখতে পারি যে হ্যাঁ আপনাদের কাজ শেখার আগ্রহ আছে এবং চাচ্ছেন, সেক্ষেত্রে আমি দিতে পারি। তো যাই হোক, এটা নির্ভর করবে আরও এক সপ্তাহ 2 সপ্তাহ যাক, আমি দেখতেছি। ওকে, তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।